না আমি কোন সাংবাদিক খালেদ ভাই পুরো প্রক্রিয়া অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধ বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে ভাই, এটা আমি জানতাম না। ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি অ্যাকনলেজ করব, কিন্তু পার্টিকুলারলি যেই জায়গায় প্রবলেমটা আমি আপনাকে ইস্যু ধরেছি আমারে যদি আপনি জানতে চান আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ দেখেন, আমি আপনাকে সাংবাদিকতার কথা বলি। সাংবাদিকতা দুই রকম, আমি বলি আমাকে কথা বলতে দিন। হ্যাঁ বলেন শেষ করে আমাকে বললেন। কারণ খালেদ ভাই আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে। আমি এটার সাথে ফুললি এগ্রিড, বিষয়টার সাথে আমি এগ্রিড না। আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে 10 জনের লিস্ট আসনাদ আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে, আমি একজনের কোনো লিস্ট দেই নাই। সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে, সেখানে তারেক জিয়াকে কিভাবে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে 21শে আগস্ট কিভাবে রিপোর্ট করা হয়েছে। আমি আপনার সাথে একমত আব্দুল্লাহ, আমরা অনুষ্ঠানটা আগাই। আমি আপনার সাথে একমত যে 10 জনের লিস্ট আপনি ধরান নাই, আপনি একজনের লিস্টও ধরান নাই, কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। আমি যখন আমার মত দিই, এটা আমার মত, এখন আপনি আমার মতরে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমার মতকে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন। আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন, আমি এটা প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে, এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি এখানে আসতে, আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই। কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই। সেটা হচ্ছে যে ধরেন 158 জন সমন্বয়কের মধ্যে যদি আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন, আচ্ছা দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সমন্বয়ক না আর বারবার বলছে সমন্বয়ক আমি বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছে। এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম, না ওই মিটিং এ 58 জন ছিল না, কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি, অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি, সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশ মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি। সার্জিস হচ্ছে অধিকাংশের মতামতের ভিত্তিতে, এটা আমার জানা ছিল, অধিকাংশের মতামতের ভিত্তিতে, অধিকাংশ মতামতের ভিত্তিতে মানে আপনার একটা মোটামুটি করেছে না ওইটা ভার্বালি, সেটাকে আমরা হচ্ছে প্রথমত আমরা সবাই একসাথে বসেছি, বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে, আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, তখন সেটার অ্যাকাউন্টেবিলিটি প্রক্রিয়াটা ঠিক আছে, মানে এই প্রক্রিয়াটা আমরা মানে গণতান্ত্রিক আহ্বায়ক বলে অধিকাংশের মানে কি বলে প্রাথমিক মতামতের ভিত্তিতে লিখিত কোনো কিছু আপনি নির্বাচিত করেছেন, তাই তো? হ্যাঁ, এটা একটা ভার্বাল প্রাথমিক হ্যাঁ আপনি নির্বাচিত হয়েছেন। আর কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক? ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম আমরা দায়িত্বটা দিতে পারি, সেক্ষেত্রে নাম আলোচনা আসছে। আর আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন, আসাম ভাই হওয়া উচিত না, অনেকে বলেছেন আসাম ভাই বেশিরভাগ। যাই হোক, একটা মানে মোটামুটি একটা কথা, তারপর হচ্ছে একটা আলোচনা, একটা বাচনিক সংলাপ, এগুলির মধ্যে যেটা হয়েছে। থ্যাংক ইউ, আমার আর কিছু জানা নাই। আচ্ছা হ্যাঁ, 2 নাম্বার কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 31 ডিসেম্বর আপনারা দিবেন, এইটা নিয়ে কবে নিয়েছিলেন? কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন? কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন, এটা করবেন, তখন সঙ্গে সঙ্গে প্রেস সচিব, প্রায় সঙ্গে সঙ্গে সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব সরকারের কোনো সম্পর্ক না। 2 দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার, তাই না? আমরা আলাপটা আপনারা সরকারের সিদ্ধান্ত কবে দিবেন জুলাই বিপ্লবের? আমরা একটু আলোচনার সাথে জুলাই বিপ্লবের ঘোষণা
সেই ক্ষেত্রে বলতে অসুবিধা হয়। মানে আমি জাস্ট অনেকক্ষণ ধরে বলবো না। একটা বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে এই যে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন, আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে। খালেদ মহিউদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধিজীবী পাড়ায়, মিডিয়াতে, তারপরে হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণঅভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজাইন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি, সেগুলো দেখেছি। এবং এটা গণঅভ্যুত্থান হয় না, সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বড় দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন, সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আপহিভাল, পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলিউশন। এটা ইন্টেন্সিফিকেশনের মধ্যে দিয়ে রয়েছে এবং একটা দেখেন আওয়ামী লীগ একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য সেই জায়গায় কিন্তু বিঘ্নিত দেওয়া হচ্ছে। সেজন্য আমরা চেয়েছি এটার একটি অ্যাকনোলেজমেন্ট যে এই জুলাই গণঅভ্যুত্থান সকল, আমরা বলছি না যে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবাদ সরকারের সাথে আলোচনা করেছিলেন সকল, আমরা সরকারের সাথে আলোচনা করে নাই, সরকারের সাথে আলোচনা করে তো মাঠ থেকে সিদ্ধান্ত হয় না, মাঠ আগে সিদ্ধান্ত নেয়, মানুষ আগে সিদ্ধান্তটা কে আগে মাঠের সিদ্ধান্তটা বুঝতে পারলেন যে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে, তখন আপনার সিদ্ধান্ত নিলেন যে না এখন এটা জুলাই ঘোষণা করা দরকার। খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না, খালেদ মহিউদ্দিন এখানে চলে গেছে একটা বিষয়, অর্থাৎ বলতে চাচ্ছি যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে সব আপনার রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজমের মধ্যে কোনো একটি জায়গায় আলোচনাটা বড় না, আপনি জনাব আব্দুল্লাহ আলোচনাটা বড় না, অর্থ সরকারের সাথে আপনার আলোচনা করতে আপনার এটা একটা প্রয়োজনীয়তা বুঝতে পারছেন, যেহেতু আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামীকরণের জায়গাটা থেকে আপনি এটাকে মুক্ত করতে চাইছেন, তাই তো? তো সরকারের সাথে আলোচনা করেন নাই। তবে এই জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা হচ্ছে আমাদের পূর্বসূরি, তাদেরই ইনিশিয়েটিভটা নেওয়ার প্রয়োজন ছিল। অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ফেসিবাদের বিরুদ্ধে একটি দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে, বিএনপি ছিল, জামাত ছিল, এটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল। যেহেতু এই উদ্যোগগুলো আসেনি, আপনারা কবে সিদ্ধান্ত নিলেন যে 31 তারিখে আমরা 24 এটা করতে চেয়েছি, কারণ এই সিদ্ধান্তটা কবে নিলেন? 24 করবেন সিদ্ধান্তটা কবে নিলেন? 28 তারিখ, 29 তারিখ, 27 তারিখ, 26 তারিখ? এটা হচ্ছে আমার প্রথম এই জুলাই কনভেনশনে আলোচনা হয়েছিল, প্রথম আলোচনা 1.5 মাস থেকে 1.5 মাস আগে, এরপরে এটা না 1.5 মাস থেকে এটা হচ্ছে পরবর্তীতে 2 উইকস ব্যাক আলাদা হয়েছিল। এটা একান্ত শিক্ষার্থীদের বিষয়, এই বিষয়ে সরকার অবগত নয়, ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবে আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি ইত্যাদি। তো সরকার, আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনার করে বুঝাইছেন, নাকি আপনারা দুইজনে মিল্লা জিল্লা? সরকার আমাকে বুঝায় নাই, আমরা দুইজনে মিল্লা জিল্লা কোনো কাজ করি না। এখানে বিষয় হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম, এখন যারা কাজ করছি, আমরা কি কাজ করেছি? জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি। জনগণের দেখেন মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা, সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগে মানুষের সেই যে পথে এক দফা ঘোষণা করেছে। প্রত্যেকটা কর্মসূচি দেখেন সেখানে মানুষের যে এই কর্মসূচিগুলো আমাদের আগে দিয়েছে, আমরা সেই জায়গাটা সমন্বয় করেছি। ঠিক একইভাবে এই যে প্রক্লেমেশন, স্বীকৃতি, এটাকে আমি সহযোগীকরণ থেকে স্বীকৃতি
আমরা যখন দেখছি সব জায়গা থেকে দেখুন ডিজোন করার একটা জনাব আব্দুল্লাহ একটু করে আলাদা করি, যে যেমন ধরেন ঘোষণাপত্রের প্রয়োজন হচ্ছে কারণ গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা আমরা পাইতেছি না, তাহলে ঘোষণাপত্র এখন দিতে হবে। তো ঘোষণাপত্র দেওয়ার পরে গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা পাওয়া যাবে বলে আপনারা মনে করছেন, তাই তো? তাই হওয়া উচিত না লজিকে? না না, গণ অভ্যুত্থানের স্বীকৃতি এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। সরকার এটাকে ডিজোন করলো কেন? সরকার এটাকে ডিজোন করলো কেন? না ইনিশিয়ালি দেখলাম যে প্রাইভেট ইনিশিয়েটিভ কিছু একটা করেছে, এই জায়গায় তারা পুরো জায়গা থেকে দিতে পারে। আমরা তো ইংরাজি না, আপনার খালি যে ভালো লাগে গতকাল আপনার যে ডায়ালগ ওকে আমরা এটা ফরওয়ার্ড না আমাদের যে ধরে পেলে সরকার এটাকে মনে করছে আপনাদের বক্তব্য আসলে সরকার সরকারকে লাইনে রাখি এবং পারছেন মানে এই যে সরকার আপনাদেরকে পরে এইটাতে আপনারা মনে করছেন যে এইটা সরকার আপনাদের কথা শুনছে, তাই? দেখেন আমরা যখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় কিন্তু ফোকাস করেছে, সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এটা যেহেতু নিজে ইনিশিয়েটিভটা নিয়েছে। আর প্রক্লেম কারা করতে পারে? প্রক্লেম হচ্ছে আমরা বারবার চেয়েছি আমরা যে এটা স্টেট পর্যায় থেকে যেন সেটাকে লিগ্যালি এন্ডোর্স করা হয়। তো লিগ্যালি এন্ডোর্স করার জায়গা থেকে ওই জিনিসটা তো দাবি তো আসছে মাঠ থেকে, এখানে বলে স্টেট থেকে আসছে। আমরা দেখেন আমরা বারবার আমরা যে জায়গাটা চেষ্টা করছি এখনো পর্যন্ত আমরা ইউনিটিকে আমরা ফিক্স করছি সবকিছুতে, যাতে করে এই গণঅভ্যুত্থানের প্রত্যেকটি অংশীদার এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সবাইকে এখন স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে শব্দটা বলেছে যে সকল অংশগ্রহণের ভিত্তিতে সরকার বলছে আপনাদের মনে ওই সরকার নাই। আমি একটু করে আমরা প্রোক্লেমেশন অফ যেটা রেভলিউশন সেটাকে ঘোষণার করে সেটাকে গভর্নমেন্ট এন্ডোর্স করতে হইতো কনস্টিটিউশনাল অ্যাকোমোডেশন প্রয়োজন ছিল। এখন গভর্নমেন্ট যেহেতু নিজেই আমরা ঘোষণা করার পূর্বেই একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, তার মানে হচ্ছে প্যাসিভলি সে এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনকে সে এন্ডোর্স করছে। যেহেতুই করছে সুতরাং আমাদের অবজেক্টিভ যেহেতু এক হয়েছে, সুতরাং সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্তকে তো আমরা ফ্যান্টাস্টিক কোনো অসুবিধা নেই। আপনি একটু করে বুঝায়েন আমারে, আপনার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে আমার। ইটস লাইক লেসন টু মি। আমি আপনাকে বলি আপনারা যে প্রোক্লেমেশনটা বানাইছেন সরকারের দিছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির অলরেডি দিছেন, তাই না প্রোক্লেমেশন বানানো হয় না প্রোক্লেমেশন বানায় সবাইকে প্রোক্লেমেশন ফাইনাল করে সবাইকে না একটা ড্রাফট কি করছেন? একটা ড্রাফট ছিল এবং ড্রাফটটাকে সবাইকে পাঠানো হয়েছে যে মানে ব্যাপারটা কি এরকম আপনার একটা ড্রাফট করে পাঠাচ্ছে, মানে অনেকটা কথা বলা হচ্ছে যে আমরা এই সবাই নেতার সিদ্ধান্ত সবাই নেতার সর্বসম্মতি গ্রহণ করবে, মানে আপনাদের সিদ্ধান্ত কি সবাই সর্বসম্মতি গ্রহণ করবে? দেখো ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসতে পারে, জায়গা আছে না। ড্রাফটটা যদি চেঞ্জ নাই আসতো, ড্রাফটের যদি কোনো ধরনের নাই, তো আমরা তো বলতাম যে ধরেন এই প্রোক্লেমেশনটা দিলাম, এটা হচ্ছে সবাই মাইনে নেন। আমরা তো এটা বলি নাই। আমরা হচ্ছে এটা স্ক্র্যাচ এখানে ছিল এবং সবার এখানে দেখেন আপনি নিশ্চিত আপনারা যে ড্রাফটটা দিবেন সেই ড্রাফটটা সবাই সবার মতামত দিয়ে আইসা 15 তারিখের মধ্যে এটা আবার সবাই মাইনা সবাই এটার সাথে একমত হয়েও যাবে, যাদেরকে আপনারা পাঠাচ্ছেন তার নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে আপনাদের? এখন যদি নিশ্চিত না হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রমিস দিয়েছে সেই প্রমিসের ভায়োলেশন কিসের কিছু গভর্নমেন্ট প্রমিস দিলে গভর্নমেন্ট তো আরেক অংশীদারের মতামত জানে না, তাই না? শুধু আপনাদের মতামত জানে না। গভর্নমেন্ট যেহেতু বলেছে সেখানে স্পষ্ট ভাষায় বলেছে সকল অংশীদারের ভিত্তিতে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিবে এবং সবার মধ্যে দিয়ে যেতে হবে। তার মানে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। গভর্নমেন্টের প্রমিসটা কেমনে করলো যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি গভর্নমেন্ট জানে না সেটা
এখন গভর্নমেন্ট অলরেডি জানে, গভর্নমেন্ট অলরেডি জানে। যেহেতু গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে তার মানে জানে। আমি যদি এটাকে আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা? অবজেক্টিভ ডিসকাশনে যদি আপনার কাছে যদি আসে গভর্নমেন্ট দেখেন আপনি 15 তারিখের পরে যদি প্রক্লেমেশন না হয় তাইলে কি হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর আমি আলোচনা করতেছি না 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 15 তারিখের পরে না, কিন্তু এই যে জনাব আব্দুল্লাহ, এই আমি আলোচনা করতেছি এই প্রক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কইরা, প্রক্রিয়াটা কি, সবার মতামত কেমনে আসবে। আমি খালি এখানে দেখতেছি আপনার একটা প্রক্লেমেশনের ড্রাফট কইরা, যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন, এইটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে। অন্য যারা অংশীজন আছে, আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে, দুই একজন অথবা অর্ধেক জন, আপনারা একজন থাকতে পারে। তাদের মতামত তো, তাদের মতামত যদি অ্যাকোমোডেট করতে হয়, তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্র্যাচের সাথে এখন হবে কি হবে না। আপনি বলছেন গভর্নমেন্ট জানলেও জানতে পারে, তো যদি না জানে, যদি গভর্নমেন্ট জানে আরেকজন কি কি প্রস্তাব দিবে, গভর্নমেন্ট যেহেতু জানে এই কারণে এই বিষয়টা দিয়েছে। এখন আপনার যদি মনে হয় যদি কোনো তারিখের পরে যদি বা হচ্ছে গভর্নমেন্ট, আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখ আজকে বলছি যে ওকে একদম দিন ধরে তো আমরা মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন। এখন তো এটা মাত্রই আজকে 31 তারিখ, আপনি নিশ্চয়ই 1, 2, 3 তারিখে আরো বেশি করে দেখবেন আর কি। এটা তো ক্লিয়ার ভাই, এটা তো ক্লিয়ার। না না প্রক্রিয়াটা যে এটা কেমনে স্টেক হোল্ডারদের কাছে কি মতামত নেওয়া হবে, কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে, এটা কি ডায়লগ ভিত্তিক মতামত নেওয়া হবে, মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে, নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া, নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন, আমার অসুবিধা নাই, আপনারা ফাইনাল করেন আরো, কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসবে। হাওয়েভার আপনি অনুমতি দিলে আমি একটু পরের প্রশ্নে যাইতে পারি। পরের প্রশ্নের মধ্যে থেকে বা পরের বিষয়টি বলি যে মানে প্রশ্নের করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট, মানে এই প্রশ্নের একটু লেয়ার আছে, এটার উপর প্রথম প্রশ্ন করলে আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন, দেশপ্রেমিক মনে করেন? আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি এবং হচ্ছে না না আপনি আরেক লাইন বলেন। না না ওকে, জামায়াত ইসলামীর আমির বলেছেন দেশে পরিচিত দেশপ্রেমিক দুটা, একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত, দুই হচ্ছে যদি একমত না হন আপনি সেনাবাহিনীর অংশ হতে হবে অথবা জামায়াতের অংশ হতে হবে? আমি জামাত নেতার এই বক্তব্য শুনবো। আমি কি পড়ে শোনাবো কোটেশন? আমি দায়িত্ব আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরনের এই ধরনের বক্তব্য যদি এসে থাকে, আমি বক্তব্য মানে আমি জানি না এই বক্তব্য আপনি দিয়েছেন কিনা, যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনারি পজিশনে যেতে চাই যে ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করে দেশপ্রেমিক, ওটা হচ্ছে এক ধরনের একটা জিনিসটা প্যারিক্যাল একটা চাই দিয়ে আমি এই আইডিওলজি হচ্ছে আমি দেশপ্রেমিক না এই ধরনের ধারণাটা বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন, সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরিচিত দেশপ্রেমিক শক্তি? এই বিষয়ে আমার মন্তব্য করা